এবার সেই তান্ত্রিক এই গণনা করে করে তিথিমিতি এসব দেখে থেকে এই তান্ত্রিক বলছে যেহেতু উনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং সন্ধ্যেবেলা ওরকম হচ্ছে অপমৃত্যু ঘটেছে ওনার, উনি হচ্ছে পেতজনি লাভ করেছে। খুলে দেখছে এরকম মেঝের মধ্যে 2 পা ছড়িয়ে বসে 2 হাত দিয়ে ওই বাটির মধ্যে যে কটা মাছ ছিল মাছ নিয়ে এরকম 2 হাত দিয়ে এরকম করে খাচ্ছে। এইবার বাবা রাস্তা দিয়ে যখন আসছে হঠাৎ করে বাবা শুনতে পায় পেছনে কে যেন পা টেনে টেনে হাঁটছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের আরেকটা নতুন এপিসোডে। আর আজকে আমাদের সাথে জুড়ে গেছেন রাকেশ বৈদ্য। কিছুদিন আগে আপনার মেসেজ এসেছিল, মানে আমার সেই বন্ধুর কাছে, যিনি আমার সাথে থাকেন, পুটু বলে তার নাম। তো সে আমাকে জানায় যে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা রয়েছে। তো সত্যি কথা বলতে গেলে ওই ঘটনাটা আমি একটু ওপর থেকে পড়েছি। আর ওপর থেকে পড়ার পরে যখন সে আপনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমাকে বললো, তখন আবার ইন্টারেস্টটা আরো বেশি জেগে গেল। তো মানে আপনি প্রথমে আপনার সম্বন্ধে একটু বলুন। নমস্কার, আমি রাকেশ বৈদ্য, আর আমি থাকি চাকদায়। আর আমি বাই প্রফেশন একজন টিচার ইন দ্য সেন্স হচ্ছে আমার একটা ইনস্টিটিউট রয়েছে যেখানে অনেক স্টুডেন্ট রয়েছে, আর যাদেরকে আমি চাকরির পরীক্ষার জন্য তৈরি করি মেনলি। আর আমার একটা হবিও রয়েছে এর সাথে সাথে, যে আমি হচ্ছে নিউরোলজিস্ট, অর্থাৎ সংখ্যা তত্ত্ব নিয়ে আমার কাজ। সংখ্যাই আমার জীবনে একটা বড় একটা মানে অংশ জুড়ে রয়েছে। আর শুধু আপনার জীবনে নয়, সবার জীবনেই সবার কিন্তু এখন জীবনে সংখ্যাই, কারণ ফোন নাম্বার থেকে শুরু করে গাড়ির একদম নাম্বার একদম সব কিছুতেই নাম্বার রয়েছে। তো যাই হোক, সেই নিয়ে আমরা আর একটা এপিসোড করব স্পেসিফিক্যালি। তো আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কি নিউমেরোলজি নিয়ে কোনো স্পেসিফিক এপিসোড চান কি চান না সেটা। বাট আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আর আপনার সাথে নিজের ঘটা আমি যতটা শুনেছি, আর বাবার সাথে। ওকে, সো সেটা তাহলে একবারে আমরা ঘটনাতেই যাই। একদম ঠিক আছে, তাহলে বলি। আমার বাবা একজন আর্মি ম্যান ছিলেন। উনি হচ্ছে 2025 সালে মারা যান। আর আর্মি চাকরি করা, যখন আর্মিতে ছিলেন উনি, ওনার সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে। উনি অনেক এক্সপিরিয়েন্স ছিলেন এই বিষয়ে, মানে ভৌতিক বিষয়। কেন আর্মির লোকদের তো যেখানে সেখানে থাকতে হয়, জঙ্গল এদিক ওদিক প্রচুর। তো ওনার সাথে প্রচুর কিছু ঘটেছিল। কিন্তু আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে ওনার নিজের বাড়িতে এবং এলাকায় ওনার সাথে যে ঘটেছিল। আর এটাই হচ্ছে মানে ওনার জীবনে ঘটা সবচেয়ে ভয়ানক ঘটনা। তা বাবা যেভাবে আমাকে বলেছিল আমি সেভাবে আপনাদেরকে বলছি, আর আশা করি যে বেশ ভয় লাগবে বিষয়টা, কারণ একটু সত্যি ঘটনাটা একটু অন্যরকম, একটু ভয়েরই। তা একটু বর্ণনা দিইনি, মানে একটু ডিটেলসে বলিনি যে কিরকম বিষয়টা। বাবা হচ্ছে 1971 সালে যখন বাংলাদেশ যখন হয় আর কি, অর্থাৎ পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে যুদ্ধটা হয়েছিল, 71 যুদ্ধটা তো সবাই জানে, যে সেই সময় ফরমেশন হয় বাংলাদেশের। আর পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে যুদ্ধটা হয়, বাবা সেই যুদ্ধে ছিল। কিছুদিন আগেই বাবা আর্মিতে যোগদান করেছিল, ট্রেনিং পিরিয়ড শেষ করে তারপরে হচ্ছে যুদ্ধে একদম 71-এর যুদ্ধে বাবা ছিল। তাই 71-এর যুদ্ধটা শেষ হয় 1971 সালে ডিসেম্বর মাসে 16 তারিখ নাগাদ। এই সময় মোটামুটি অফিসিয়ালি যুদ্ধটা ফিনিশ হয়। তা সেই সময় তো ছুটি পায়নি বাবা, তার 3-4 মাস পরে, অর্থাৎ 72 সালে হচ্ছে মার্চ মাসের মাঝামাঝি সময় বাবা হচ্ছে ছুটি পায়। আমরা এখন থাকি চাকদায়, কিন্তু তখন বাবা চাকদায় থাকতো না, তখন বাবা থাকতো হচ্ছে বনগাঁতে, যেটা বনগাঁ, আর সবাই আশা করি চেনে বনগাঁ। এই বনগাঁতে থাকতো। তা বাবা আর হচ্ছে বাবার যে মা, অর্থাৎ আমার ঠাকমা, এই দুজনেই থাকতো বাড়িতে। ওখানকার একটু আমি পরিবেশটা বলে দিই কিরকম। বাবা যেহেতু ওখানে বড় হয়েছে, ওখান থেকেই চাকরি পেয়েছে, তা ওখানে কি হতো, ওখানে যে বনগাঁ স্টেশনে বাবা এবং বাবার কয়েকজন বন্ধু বান্ধব ওই স্টেশনে চায়ের দোকানে আড্ডা মারতো। আচ্ছা, চায়ের দোকানে আড্ডা মারতো তার নাম হচ্ছে রাজাদা বলে ডাকতো। তো ওই রাজাদার চায়ের দোকানে ওই আড্ডা মারতো, ওই তো সন্ধ্যেবেলাটা আড্ডা মারতো। এইবার বাবা যেখানে আড্ডা মারতো তার পাশে কিছুটা একটু দূরে, অর্থাৎ 10-12 হাত দূরে আরেকটা দোকান ছিল, যেখানে হচ্ছে স্ন্যাক্সের ছিল আর কি, স্ন্যাক্স বিক্রি করতো একজন। তার নাম ছিল সনাতন, তাকে সবাই সন্টু কাকু বলে ডাকতো। তার বয়স প্রায় 65-র মতো হবে ওই সময় 65 বছরের মতো বয়স হবে। উনার একটা বিষয় ছিল যে উনি হচ্ছে একসময় হকারি করতো, ট্রেনে হকারি করতো। কিন্তু
ট্রেন থেকে কোনো কারণে উনি পড়ে গিয়ে ওনার পায়ে লাগে, তারপর থেকে ওনার পাটা টেনে টেনে উনি হাঁটতেন, পা টেনে টেনে হাঁটতেন। আর হকারিটা ছেড়ে দিয়ে তারপরেই ওই দোকানটা দিয়েছিল স্টেশনের উপরে, যেটা ওই রাজাদার চায়ের দোকান থেকে 10-12 ফুট দূরে, ঠিক আছে, একদম কাছে। একদম কাছে। তা যেহেতু বাবা এবং বাবার বন্ধুরা ওই চায়ের দোকানে আড্ডা মারতো, তা ওই কাকুর সাথেও চেনা পরিচিত ভালো ছিল, উনিও কথাবার্তা বলতেন। আর ওই কাকু ছিল প্রচণ্ড বদমেজাজি, আর হচ্ছে খুব নেশা করতো, বিশেষত মদ প্রচুর পরিমাণে খেত। আচ্ছা। এইবার আসি হচ্ছে এই 71 সালের যুদ্ধের পরে বাবা যখন ফিরে আসলো, আগে ছুটিতে আসলো এই মার্চ মাসের দিকে, এই ছুটিতে যখন আসলো তখন উনি বিকালবেলায় হচ্ছে স্টেশনে নামলেন। স্টেশনে নামার পরে ভাবলো যে অনেকদিন তো আড্ডাটা মারি না চায়ের দোকানে, রাজাদার চায়ের দোকানে যাই, গিয়ে একটু আড্ডা মেরে আসি। তাই এবার যথারীতি চায়ের দোকানে বসে আড্ডা মারছে। এই সময় সন্ধ্যেটা সবে হয়েছে, সন্ধ্যে হয়ে গেছে। এই সময় হঠাৎ করে দেখে যে ওই যে সনাতন, তাকে সন্টু কাকু বলতো, উনি হচ্ছে রেল লাইনের যে ট্রাক, সেই ট্রাকের মধ্যে নেমে দাঁড়িয়ে হচ্ছে ডাকছে। আচ্ছা। বাবা বা ওদেরকে ডাকছে আর কি, যারা যারা ওখানে বসেছে তাদেরকে ডাকছে। এইবার বাবা তাকিয়ে দেখছে যে অলরেডি সেই সময় ট্রেন ঢুকে গেছে ট্রাকে, ওই সময় ট্রেন ঢুকে গেছে, আর উনি সেই সময় ডাকছে। এবার বাবা ওখান থেকে, ওই দূরত্বটা ছিল প্রায় যেখানে দোকান সেখান থেকে আর উনি যেখান থেকে ডাকছিলেন দূরত্বটা ছিল প্রায় 25 হাত বা 20 হাত এরকম হবে। বাবা ওখান থেকে দৌড়ে এসে উনাকে হাত ধরে তুলবে কি, উনি হাতটা বাড়িয়েছিলেন, কিন্তু বাবা উনার থেকে প্রায় 5 হাতের মতো আর দূরে ছিল, অতটা পৌঁছাতে পারেনি। সেই সময় ট্রেনটা এসে ওনাকে মেরে দেয়। যেহেতু উনি প্রচণ্ডভাবে মদ্যপ অবস্থায় ছিলেন সেই সময়, তা উনি ওই উঠতে পারেননি, আর মানে উনি বুঝে উঠতে পারেননি। যাই হোক, অ্যাক্সিডেন্টটা হয়। তা উনার অ্যাক্সিডেন্টটা কিরকম হয়, উনি যেহেতু একদম প্ল্যাটফর্মের সাথে উনি লাগোয়া ছিল, তারই ছিল, তা উনাকে ট্রেনটা যখন মারে তখন ট্রেনটা মারাতে উনার একটা সাইড পুরো থেতলে যায়, মাথার থেতলে গিয়ে ওনার কিন্তু বডি কাটা পড়ে না, ওই ট্রেনের সামনে কোনো রকম ভাবে ওনার বডিটা সেটে যায়, আটকে যায়। হ্যাঁ, আটকে গিয়ে যখন ট্রেনটা গিয়ে থামে, তারপরে ওনার লাশটা ওখান থেকে ছাড়ানো হয়, কিন্তু বডি কাটা পড়েনি, কিন্তু দলা মুছতে গেছে আর কি, এরকম অবস্থা হয়েছে। তা ওই রকম একটা ঘটনা ঘটলো ওই সময়। তা যখন ওই বাড়িটা খেয়েছিল তখন ওনার ওই গিলু টিলু ওই সবগুলো ছিটে বাবার গায়েও পড়েছিল। তা ওরকম একটা মর্মান্তিক ঘটনা ওরকম ঘটলো। তা সেই সময় বাবা এবং বাবার যা বন্ধু বান্ধব যারা ছিল তারা জিআরপিতে গিয়ে খবর দেয়। তারপরে ডোম আসে, তারপরে ডোম আসে, যা যা ফর্মালিটি ওই সব পূরণ করে। ওই সব করতে করতে প্রায় 9:30 বেজে যায়। আর 72 সাল, এখন থেকে কত বছর আগে, সেই সময় বনগা ওই রকম জায়গায়, বনগা স্টেশন চত্বরটা যদি বাদ দেওয়া যায়, আর যে সাইডের জায়গাগুলো, ওগুলো সেই সময় 9:30 10টা মানে একদম নির্ঝুম, একদম নির্ঝুম, কোনো লোকজন চলাফেরা করে না। তা রাত্রি 9:30 বাজে, বাবা যাওয়ার জন্য এবার কোনো কিছুই আর পাচ্ছে না, কোনো ভ্যান রিক্সা বা এই ধরনের জিনিস যা কিছু পাচ্ছে না। এবার বাবাকে ওখান থেকে বাড়িতে হেঁটেই যেতে হবে। ওখান থেকে স্টেশন থেকে বাবা, মানে আমাদের বাড়ি ছিল প্রায় 3 কিলোমিটার দূরে। ওই 3 কিলোমিটার দূরে এবার কি হয়, স্টেশন চত্বরটা ছাড়ালেই তারপরে বাড়ি ঘরগুলো আস্তে আস্তে হালকা হতে হতে একসময় কি হচ্ছে, শুধু রাস্তা, একটা পাকা রাস্তা, আর তার দুপাশে হচ্ছে জমি, ধানের জমি, এরকম বিষয়। মানে ওই রাস্তাতে যেতে হবে, দুপাশে ধানের জমি, কিছু তাল গাছ, কিছু খেজুর গাছ দু সাইডে রয়েছে, আর রাস্তাটা পাকা রাস্তা দিয়ে ওরকম যেতে হবে, একদম নির্ঝুম যায়। তো এইবার বাবা যেহেতু আর্মিতে চাকরি করে, বয়স 20 বছরের আশেপাশে, খুব ভয় ডর অত কিছু নেই, আর এমন যুদ্ধ বা এরকম জায়গা থেকে কাটিয়ে এসছে যে ওইসব ভয়টা তার মধ্যে কিছু নেই। তো এইবার বাবা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, বাড়ি আসছে। এইবার বাবা রাস্তা দিয়ে যখন আসছে, হঠাৎ করে বাবা শুনতে পায় পেছনে কে যেন পা টেনে টেনে হাঁটছে, ওর পা টেনে টেনে হাঁটার একটা সাউন্ড পাচ্ছে। এবার বাবা ঘুরে পেছনে তাকাচ্ছে, ঘুরে পেছনে তাকানোর ফলে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, পেছনে তাকাচ্ছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। বাবা বলছে আমার হয়তো মনের ভুল, শুনশান জায়গা, একদম ফাঁকা রাস্তা, কি শুনছি। বাবা আবার হাঁটছে, আবার যাচ্ছে, আবার দেখছে, আবার ওরকম মনে হচ্ছে যে পা টেনে টেনে। এইবার বাবার মাথায় তখন ক্লিক করলো যে এই যে কাকু মারা গেলেন, সন্টু কাকু, উনিও তো পা টেনে টেনে হাঁটতেন। আমার মাথায় ওটা আসলো।
যাই হোক, বাবা অতটা পাত্তা দিচ্ছে না, বাবা নিজের মতো হেঁটে হেঁটে আসে। এবার হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসছে যেখানে ওই জমির মধ্যে দিয়ে একটা শর্টকাট নেওয়া যেত। আচ্ছা। জমির মধ্যে দিয়ে আল ছিল, হুম। আলের মধ্যে দিয়ে হেঁটে গেলে একটা পুকুর পড়তো, পুকুরটা পার করলে একটা মাটির রাস্তা উঠতো, আর ওই মাটির রাস্তাতেই হচ্ছে বাবার বাড়ি ছিল। এরকম একটা জায়গা। তো ওই জায়গাটা আসে, বাবা এবার কি করে, জমিতে নেমে যায়। জমিতে নেমে ওই আল দিয়ে হেঁটে হেঁটে ওই যাচ্ছে আর কি। হুম। তখন 10টা প্রায় বেজে গেছে, 10টা হয়তো বেজে গেছে, এরকম সময় যাচ্ছে। এবার যেতে যেতে ওই পুকুরটার কাছে আসে। তা পুকুরটা সেই সময় গিয়ে, সেই সময় পুকুরটা অত জল ছিল না, পুকুরটা অনেক বড় ছিল, কিন্তু জলটা অনেকটা নিচে ছিল। তা পুকুর যদি তোমরা দেখে থাকবে যে যেখানে জল কম, অনেকটা এরকম ঢালু জায়গা থাকে, এরকম ঢালু জায়গা থাকে, তারপরে গিয়ে জল। এইবার বাবা পুকুরটার থেকে একটুখানি দূরে রয়েছে, সেই সময় বাবা দেখতে পাচ্ছে যে ওই পুকুর দিয়ে কে যেন হামাগুড়ি দিয়ে, ওই যে ঢালু জায়গাটা, শুকনো জায়গাটা, ওখান থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠছে ওই রাত্রিবেলায়। ওই রাত্রিবেলায়। এবার যেহেতু গ্রামের ছেলে পেলে, তার মধ্যে আর্মিতে রয়েছে, অল্প বয়সী, বাবা থামেনি, মানে অত ভয় পায়নি যে কি না কি কে না কি হবে, কি না কি তুলতে এসছে বা কিছু করতে এসছে। তা বাবা হাঁটা থামায়নি, বাবা হাঁটছে। এবার হাঁটতে হাঁটতে যখন ওই লোকটা হচ্ছে বাবার ডান সাইডে এরকম রয়েছে, বাবা হেঁটে প্রায় সামনে চলে এসছে, সেই সময় ওই লোকটা যখন সামনে চলে এসে বাবার দিকে তাকায়, বাবার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে, যেরকম করে ওই স্টেশনের উপরে ওই কাকু হাত বাড়িয়েছিল, সেম ওইভাবে হাত বাড়িয়ে উনি, মানে ওই কাকুই, গলাটা একটু ভয়ানক হয়ে গেছে, যে রমেশ আমার হাতটা ধরলি না। মানে ওই যখন উঠছিল তখন? হ্যাঁ, উঠেই ওরকম হাত বাড়িয়ে, বাবার দিকে হাত বাড়িয়ে ওই রকম করে বলছে, রমেশ হাতটা ধরলি না, এরকম। এইবার বাবা তো শকড পুরো, একদিকে পুরো মাথা থ্যাতলানো অবস্থা, এই ঘিলু টিলু ওরকম বেরোনো, আর বডি তো বোঝা যাচ্ছে না এরকম অবস্থা বডি, কিন্তু হামাগুড়ি দিতে উঠছে ওটা পরিষ্কার। এবার বাবা চোখ রোগড়ে হচ্ছে, শক্ত তো তখন, চোখ রোগড়ে আবার দেখেছে কিচ্ছু নেই ওখানে। তো বাবা ভাবছে, বাবা মানে যে ওটা হ্যালোসিনেট করছে। ভাবা অনেক কিছু এর আগেও বাবার সাথে এটা ওটা ঘটেছে, গল্প শুনেছে, বিভিন্ন রকম গল্প শুনেছে, সে তো বাবার মধ্যে ওই ভূতের ভয় বা ওই ধরনের ভয় খুব কম, নেই বললেই চলে। বাবা ভাবছে যে আমি কি না কি দেখেছি, বা আমার মাথার মধ্যে এটা বসে গেছে, যেহেতু সদ্য এই ঘটনাটা ঘটলো, মাথার মধ্যে মনে হয় বসে গেছে। বাবা আবার হাঁটা শুরু করেছে, হাঁটতে যাবে অমনি পেছন থেকে আবার ওরকম ডাক, রমেশ। আমার বাবার নাম রমেশ আর কি। এইবার বাবা যেই ঘুরেছে, টান নিয়েছে, দেখছে ওই রকম মাথা থ্যাতালানো অবস্থায়, এরকম ঘাটটা এরকম করে এরকম চওড়া একটা হাসি দিয়ে এরকম করে বলছে, রমেশ হাতটা ধরলি না। বাবা প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। পেছনে তো ঘুরতেই নেই, মানে তখন হয়তো বুঝতে পারিনি, ওটা বোঝেনি, ঘোরের মধ্যে ছিল, বোঝেনি। বাবা তো প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, কিন্তু তাও একদম মনের জোর নিয়ে দৌড় মেরেছে। দৌড় মেরে সোজা গিয়ে ওই মাটির রাস্তাটা, কিছুটা গেলেই মাটির রাস্তা, ওই রাস্তা উঠলেই ছিল আমাদের বাড়ি। আমাদের বাড়ি মানে তখন তো আর বাবার বিয়েতে হয়নি, বাবার বাড়ি। এবার বাবা ওখানে বাড়িতে ঢুকে গেছে, ঢুকে গিয়ে যে আমার যে ঠাকমা ছিল, ঠাকমাকে বাবার এই বিষয়ে কিছু বলেনি, এরকম ঘটনা ঘটেছে বা এরকম কিছু হয়েছে, আর কিছু বলেনি। এইবার ঠাকমা রাত্রেবেলা বলেছে যে খাওয়া দাওয়ার খাবি কিনা। তা বাবার আর খেতে মেতে কিছু ইচ্ছা করেনি, বাবা বলছে না আমি খাবো দাবো না, আমার ভালো লাগছে না, একটু ফ্রেশ হয়ে বাবার ঘরে ঢুকে গেছে। তা বাবার যে ঘরটা ছিল, সেই ঘরটা ছিল হচ্ছে দক্ষিণমুখী ঘর, অর্থাৎ যেদিকে রাস্তা সেদিকে হচ্ছে দরজাটা। ওই ঘরে ঢুকলেই বাবার এক সাইডে একটা জানালা, আর এক সাইডে ঠাকমার ঘর। তা যে সাইড হচ্ছে দক্ষিণ দিকে হচ্ছে ঘরের মুখটা, দক্ষিণ দিকে যদি ঘরের মুখটা হয়, তাহলে পূর্ব দিকে হচ্ছে জানালা ছিল, পূর্ব দিকে হচ্ছে জানালা। এইবার বাবা তো শুয়ে পড়েছে বিছানা, বাবা একটু টায়ার্ডও ছিল, তা বাবা শুয়ে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে হঠাৎ করে ওই জানলাটা কিন্তু খোলাই ছিল, ওই পূর্ব দিকের জানলাটা। এবার পূর্ব দিকের জানলাটার দিকে আবার তাকালে একটা বাঁশবাগান দেখা যেত। বাঁশবাগানটা বাবার ওই বাড়ির সীমানা শেষ, বাঁশবাগান শুরু, বেশ কিছুটা বাঁশবাগান ছিল। তা বাবার যে ওই সীমানাটা, ওই উঠোনটা, উঠোনের মধ্যে ওই বাঁশবাগানের পাতাগুলো পড়ে থাকতো। আচ্ছা।
যেরকম হয় আর কি গ্রামের বাড়ি। এইবার বাবার হঠাৎ করে রাত্রেবেলায় ঘুম ভেঙে যায় কিসের জন্য একটা আওয়াজে। তা বাবা বলছে কিসের আওয়াজ হচ্ছে। তা বাবা জানলার দিকে বাইরে তাকায়, তা বাইরে তাকিয়ে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু একটা আওয়াজ পাচ্ছে। আওয়াজটা কিরকম হচ্ছে, পাতার উপরে কেউ যদি পা টেনে টেনে হাঁটে যে আওয়াজ, বাবা সেম সেই আওয়াজটাই পাচ্ছে। তা বাবা মনে মনে ভাবছে এটা কি মুশকিলে পড়লাম, এ কি আমার মাথায় সত্যি সত্যি এটা বসে গেছে, নাকি আমার সাথে সত্যি সত্যি এরকম কিছু ঘটছে, এটাই ভাবছে আর কি, যে এটা কি হচ্ছে। তা বাবা কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু বাবা বসে আছে ওই জানালার দিকে তাকিয়েই বসে আছে, যে কিছু কিছু হলে দেখবো। কিছু হলে দেখবে আর কি। এবার বাবা বেশ কিছুক্ষণ বসে রয়েছে, কিছু দেখতে পাচ্ছে না। এবার বাবা কি হয়েছে, জানলাটার কাছে গেছে, কাছে গিয়ে জানলাটা একটু করে দেখার চেষ্টা করছে, এরকম করে দেখার যতটা আর কি দেখা যায় এরকম করে দেখার চেষ্টা করছে। বাবা ওরকম যেই দেখতে গেছে আর ফট করে ওরকম সামনে ওই আবার ওই কাকু, আর এসেই বলছে রমেশ। ওই বাবা ওই রমেশ পর্যন্ত বলেছে শুধু, বাবা খাট থেকে পুরো ছিটকে নিচে পড়ে গেছে। বাবা নিচে পড়ে বাবার মানে জ্ঞান নেই এরকম আর কি অবস্থা। এইবার তারপরে তাকিয়ে দেখছে জানলাতে কেউ নেই। এবার তো সত্যি সত্যি ভীষণ ভয়। বাবা উঠে, বাবা কিন্তু তাও ভয়তে অজ্ঞান হয়ে যায়নি বা বাইরে বেরোয়নি, বাবা উঠে জানলাটা বন্ধ করেছে। তারপরে জানলাটা বন্ধ করে খাটে ওই গরমকাল প্রায় মাঝে মাঝে তো প্রায় গরমই, ওর মধ্যে চাদর মুড়ি দিয়ে বাবা কোনো রকম ভাবে রাতটা পার করেছে। তারপরে রাতে আর সেরকম কিছু হয়নি। যাই হোক, রাতটা কাটলো, সকালবেলায় হলো। সকালবেলায় এবার মাথার মধ্যে তো ওই ঘুরছে, এটা কি হচ্ছে তার সাথে। এবার ঠাকমাকেও এদিকে কিছু বলেন, যেরকম যে ঘটেছে ঠাকমা কিছু না। এবার বাবা ভাবছে যে ওই দোকানে একটু আবার যাবো কিনা। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে 11টা সাড়ে 11টা নাগাদ বাবা কি করছে, বাবা ওই স্টেশনে আবার ওই দোকানে গেছে, রাজাদার চায়ের দোকান গিয়ে বসেছে। তখন ওই রাজাদাই রয়েছে আর বাবা রয়েছে, আর সেরকম কেউ আসেনি। তা ওই রকম বাবা এবার ভাবছে যে রাজাদাকে এরকম কিছু জিজ্ঞাসা করবে বা বলবে, জিজ্ঞেস করবে। আমার মনে মনে ভাবছে যে ওরা আবার কি ভাববে, এই কথা আবার সবাইকে বলে বসবে, হাসাহাসি হবে, বলে রমেশ আর্মিতে চাকরি করে আর এইদিকে ভূতের ভয়তে বা এই ভয়তে। তা বাবার মাথায় ওটাও চলছে। কিন্তু সেদিনকে রাজাদাকেও দেখছিল বেশ চুপচাপ, কোনো কথাবার্তা বলছে না। তারপর বাবা ভাবছে যে এরকম একটা মর্মান্তিক ঘটনা করেছে, পাশের দোকানেই লোকটা ওরকম অতদিন ধরে চেনাশোনা, সে মনে হচ্ছে মনে হয় ওই কারণেই মন খারাপ বা এরকম কিছু হয়েছে। বাবার কথাটা সেদিন বলতে পারিনি, রাজাদাকে ওই সব বিষয়ে কিছু বলতে পারিনি। বাবা ওখানে কিছুক্ষণ সময় থেকে বাবা বাড়ি চলে এসছে। এবার যথারীতি সেদিনকে বাড়িতে আসার পরে আর বিকালের বেলার দিকে কোথাও বেরোয়নি। বাবা রাতের বেলায় খাওয়া দাওয়া করে বাবা যথারীতি বিছানায় গেছে, শুয়ে পড়েছে। এবার সেদিন বাবার জানলা আগের থেকে আটকে দিয়েছে, বাবার জানলা আটকে দিয়েছে। এইবার আটকানোর পরে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে আবার বাবার ঘুমবে, কেন না জানালা পিটা, ধপ 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 করে জানলা পিটা আওয়াজে বাবার ঘুমবে। এবার বাবা ওই সময় বাবা সত্যি সত্যি এতটা ভয় পেয়ে গেছে, আর ওই জানলা পিটানোর সাথে সাথে ওই আওয়াজটাও বাবা, ওই রমেশ বলা আওয়াজটাও বাবা কানে এসছে। এবার বাবা সত্যি এতটা ভয় পেয়ে গেছে, বাবার দরজা খুলে সোজা পাশের ঘরের যে ঠাকমার ঘর, ঠাকমার ঘরে গিয়ে দরজা পিটিয়ে ঠাকমা দরজা খুলে যে ঘরে ঢুকে গেছে। গিয়ে সেই সময় ঠাকমাকে বলছে যে আমি এরকম ভয় পাচ্ছি, এরকম উনি মারা গেছে ওরকম স্টেশনে, এরকম এরকম বিষয় আমার সাথে হচ্ছে। এবার আমাদের বাড়িতে না একটা ত্রিশূল আছে, যে ত্রিশূলটা হচ্ছে বংশ পরম্পরায় পুজো হয়ে আসে। ওটা এত পুরনো আমরা কেউ জানি না যে ওটা কত পুরনো। মানে যে ঠাকমাও পুজো করতো, তার শাশুড়িও পুজো করতো, তার শাশুড়ি এরকম ভাবে পুজো হয়ে আসছে। এখনো ওটা আমাদের আছে মন্দিরে এবং পুজো হয় ওটা। এইবার ঠাকমা ওই ত্রিশূলটা বাবার হাতে দিয়ে বলছে যে তুই এটা ধরে এখানেই থাক, তুই করতে হবে না, বেরোতে হবে না, তুই এখানে থাক। এবার বাবা ওই ত্রিশূলটা ধরে ওখানেই ঠাকুমার পাশে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, সকাল তারপর দিন সকাল হলো। এবার সকাল হওয়ার পরে বাবা এবার ভাবছে যে না, এবার এই কথাটা জানাতেই হবে লোকে। এবার বাবা ওই চায়ের দোকানে গেছে, রাজাদার চায়ের দোকানে গেছে। চায়ের দোকানে গিয়ে বাবা এবার রাজাদাকে যে বলছে, রাজাদা তোমার একটা কথা বলার ছিল। তা রাজাদা বলছে কি? বলছে এরকম সন্টু কাকুর সম্পর্কে একটা কথা বলার ছিল। এবার রাজাদা বলছে যে তোর সাথেও এরকম, রাজাদা বলছে। এবার ওই কথা শুনে বাবা বলছে যে তোর সাথেও মানে তোমার সাথে কিছু হয়েছে নাকি? বলে না, তুই আগে বল, তারপরে আমি বলছি যে কি হচ্ছে।
এইবার বাবা তখন এই কথাটা বলেছে যে আমার সাথে এই হয়েছে। তখন রাজাদা বলে যে আমি ওই দিন রাতে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন হচ্ছে আমার পেছনে ওই রকম আওয়াজ হচ্ছিল, যে পা টেনে না কে যেন হাঁটছে, আর আমি যতবার পেছনে ঘুরছি আমার মনে হচ্ছে যে কে পেছনে আছে কিন্তু কাউকে দেখতে পাইনি। রাজাদা ওই ভয়টা পেয়েছে। বলছে ওখানে একটা ওই রাজাদার যখন যেখানে বাড়ি যায় বাড়িতে যাওয়ার সময় একটা লিচু বাগান পড়ে, বলছে ওই লিচু বাগানটা পার করার সময় আমার সাথে এটা হয়েছে, আমি ভীষণ ভয় পেয়েছি। রাজাদার কাছে ওই সন্টু বাবু কি করতো, মাঝে মাঝে বিড়ি চেত আচ্ছা। খাওয়ার জন্য, এটা মাঝে মাঝে চেত। উনিকে রাজাদা কিন্তু দেখেনি, রাজাদা খালি অনুভব করেছে যে ওরকম পেছনে পায়ে ওরকম টেনে টেনে করে হাঁটাটা সবাই পরিচিত, কেন দেখে এসছে বহুত দিন ধরে। তো বলছে ওই রকমই আমার মনে হলো যে পেছনে যেন ওরকম সন্টু কাকু ওরকম পা টেনে টেনে হেঁটে হেঁটে আমার পেছনে পেছনে আসছে। কিন্তু তোর সাথে যেটা হয়েছে, বাবাকে বলছে যে তোর সাথে যেটা হয়েছে সেটা তো এক্সট্রিম পর্যায়ে, এটা এরকম বলছে। এইবার তা বাবা বলছে যে কিন্তু এটা তো এইভাবে চলা যায় না, এটা তো করা উচিত, এভাবে তো চলবে না। এইবার বাবা বলছে তাহলে এক কাজ করি, আমরা হচ্ছে ওই সন্টু কাকুর বাড়িতে যাই, ওনার তো ছেলে মেয়ে আছে, ওনার ছেলের বউ, যদি বা এদের সাথে কারোর সাথে থাকতো না, ওনার বদমেজাজের জন্য সবার সাথে উনি আলাদাই থাকতো। তো এইবার ওই বলছে যাই, বাড়িতে যাই, গিয়ে দেখি যে ওরা ওনার কাজ বাজ কি করছে, বা হচ্ছে এমনিও তো যাওয়ার প্রয়োজন। তা রাজাদা বলছে ঠিক আছে বলে দোকান বন্ধ করে বাবা রাজাদা আরেকজনকে ডেকে নিয়েছিল, এই 4 জন মিলে বাড়িতে গেছে। এবার ওই বাড়িতে গিয়ে ওদের ওখানেও শুনছে যে ওর যে ছেলের বউ, ওরা কেউ সন্ধে হলে আর বাইরে বেরোতে পারছে না, মানে ওই ভয়তে। হ্যাঁ, বলছে বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন এখানে দাঁড়িয়ে রয়েছে ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওরা ওই ভয়টা পাচ্ছে। এইবার কিন্তু বাবার সাথে যেটা বলছে সেটা তো বলতে পারছে না যে এরকম ঘটনা আমাদের সাথে ঘটে। বাবা বলছে যে আমরাও ভয় পাচ্ছি, বিষয়টা এরকম ভাবে বলছে, কিন্তু অ্যাকচুয়াল কি করছে সেটা তো সবাইকে বলতেও পারছে না। এইবার তা বাবা ওটা শুনেছে, তা এবার কাজ বাজ কি এগোচ্ছে, যে কি কাজ করবে, মানে যেগুলো মরে যাওয়ার পরে শ্রাদ্ধ শান্তি হয় না, সেগুলো কি হচ্ছে না হচ্ছে সেগুলো, তো ওরা বলছে যে হ্যাঁ আমরা করব এই কাজগুলো, তো 11 দিনে আর 13 দিনে এইসব কাজগুলো যে হয় সেগুলো করবে। এবার বাবা বলছে যে, তখন রাজাদাকে বলছে যে এরা তো কাজগুলো করবে কিন্তু আমরা তো এগুলোর থেকে রেহাই পাচ্ছি না, আমাদের সাথে তো কিন্তু এর তো একটা ব্যবস্থা করা দরকার। যাই হোক সেদিনকে আবার ওই নিয়ে আর কোনো কথা হয়নি, বাবার বাড়িতে চলে গেছে, রাজাদের সাথে আর কোনো কথা হয়নি। এবার বাবা সেই দিনও রাত্রিবেলায় হচ্ছে ওই ত্রিশূল নিয়েই ঠাকুমার সাথে ঘুমায়। কিন্তু যখন সেই রাতে ঘুমাচ্ছে ত্রিশূল নিয়েও, তা সত্ত্বেও বাবা পরিষ্কার টের পাচ্ছিল যে বাইরে কিছু চলাফেরা করছে, বা মানে আতঙ্কর মতো একটা আর কি পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে। এইবার বাবা বলছে যে এটা আমি নিতে পারছি না, বিষয়টা আমি এভাবে নিতে পারছি না, এর একটা কিছু একটা করা দরকারি। তারপরের দিন আবার সকালবেলায় দোকান একটু বেলা করে আর কি রাজাদের দোকানে গেছে, রাজাদের দোকানে গিয়ে দেখছে রাজাদের দোকান বন্ধ। তা বাবা বলছে যে কি ব্যাপার হলো, যে রাজা তো কোনোদিন দোকান বন্ধ করে না। এইবার রাজাদার বাড়িতে গেছে, রাজাদার বাড়িতে গিয়ে দেখছে রাজাদার ভীষণ জ্বর। এইবার রাজাদাকে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, জ্বর আসলো কি করে? বলছে এই যে সেদিনকে যে ওদের বাড়িতে ঘুরে আসলাম, ঘুরে আসার পরে সন্ধ্যেবেলা আবার দোকান খুলেছে, দোকান খুলে দোকান বন্ধ করে যখন ওই 8:30 15টা বাজে সেই সময় বাড়ি ফিরছিল ওই লিচুতলাটা পার করার সময় হচ্ছে ওই পেছন থেকে ওই ওই মানে ওই কাকু আর কি, সন্টু কাকুর আওয়াজে রাজার নাম ধরে ডেকে বলছে একটা বিড়ি দিবি। মানে ততক্ষণ অবধি উনি শুধু পায়ের আওয়াজটা পেয়েছিল, ততক্ষণ পর্যন্ত উনি দেখেনি, কিন্তু এইবার আওয়াজ পেল যে একটা বিড়ি দিবি। উনি ঘুরে রাজাদা যেই ঘুরে তাকিয়েছে দেখছে ওইরকম বিভৎস চেহারা, ওর থ্যাতলানো মাথা, ওইরকম বডি নিয়ে ওইরকম দাঁড়িয়ে হাসছে, হাসিটাও বিভৎস। ওই দেখে উনি অজ্ঞান হয়ে গেছিলেন, ওখানে চিৎকার দিয়ে রাজাদা অজ্ঞান হয়ে গেছে। তা রাজাদা অজ্ঞান হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ওদেরই পাড়ার একজন সাইকেল নিয়ে ওখান থেকে যাচ্ছিল, ওকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয় এবং নিয়ে যায় ওইখানে বাড়িতে। তারপরেই প্রথম জ্বর। এবার রাজাদার সাথে তখন বলছে যে এইরকম তো চলতে পারে না রে, এ তো আমার বাড়ির অবস্থা এরকম হয়েছে, ওর সাথে এরকম হচ্ছে, তাই এরকম আর কতদিন চলবে, এটা এইভাবে চলা সম্ভব না, কিছু করা উচিত। তুই এই জ্বর অবস্থায় উঠে আমরা কোনো তান্ত্রিকের কাছে যাই, তান্ত্রিকের কোনো খোঁজ নিয়ে যাই। এবার খুঁজে এক তান্ত্রিকের কাছে, বনগাঁ এক তান্ত্রিকের কাছে
গেছে, রাজাদা এবং বাবা গেছে। এবার সেই তান্ত্রিক এই গণনা করে করে তিথিমিতি এসব দেখে থেকে সেই তান্ত্রিক বলছে যে যেহেতু উনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং সন্ধ্যেবেলা ওরকম হচ্ছে অপমৃত্যু ঘটেছে ওনার, উনি হচ্ছে প্রেতজনি লাভ করেছে, ওনার মুক্তি অত সহজে হবে না। ওনার বাড়ির লোক শ্রাদ্ধ শান্তিটা করুক, এই মুহূর্তে আমি কি করতে পারি, আমি তোমাদেরকে শুধু একটু তাবিজ দিতে পারি একটা, যে তাবিজটা কি করবে, তোমার গাত্রবন্ধন করবে, অর্থাৎ শরীরটা শুধু বেঁধে দেবে, তোমাদের রক্ষা এখন সেভাবে করতে পারবে না, কিন্তু একটুখানি জাস্ট একটুখানি মানে তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই তাবিজটা আমি দিতে পারি। তাও তাবিজ কতটা কাজ করবে জানি না, কিন্তু ওনার শ্রাদ্ধ শান্তিটা ঘটার পরে আমি কিছু মানে তন্ত্র সাধনার কিছু কাজ করব, করার পরে হচ্ছে উনার বাড়ির লোক গয়াতে গিয়ে যদি উনার পিণ্ডটা দেন, পিণ্ডদান করে, তবে গিয়ে উনার মুক্তিটা ঘটবে, তার আগে কিন্তু ঘটবে না। আর আমার এই তন্ত্র সাধনা করতে হবে, নাহলে তোমরা বাঁচবে না, তোমাদের পেছনে উনি পড়ে গেছে। এই সময় কি হয়, ওই মৃত্যুর সময় যখন উনি বললেন যেটা, যে প্রেতজনি যদি লাভ করে, সেই সময় লাস্ট মুমেন্টে যারা সামনে থাকে, যাদেরকে দেখে, এই বিষয়টা ম্যাক্সিমাম তাদের উপরেই বেশি হয়, তাদের এই ভয়ের কাজটা তাদের বেশি থাকে আর কি, তাদের ভয়ের বিষয়টা বেশি থাকে। ও যে সেই হিসাবে উনি কি করলেন, সেই সময় বাবাকে আর হচ্ছে রাজাদাকে তাবিজ করে দিল। তাবিজ করে দেওয়ার পরে বাবারা কি করতো সেই সময়, বাবা ওই রাজাদা এরা সন্ধেবেলা আর কোথাও বেরোতো না, মানে ঘরের বাইরে পাই রাখতো না, ঘরের বাইরে পা রাখতো না। তারপরে হচ্ছে ওনার শ্রাদ্ধ শান্তিগুলো সব ঘটলো, ঘটার পরে তারপরে কি হয়, ওই তান্ত্রিকের কাছে আবার যায় তান্ত্রিক, তারপরে উনি তন্ত্র সাধনা সব করে করে যজ্ঞমজ্ঞ যা যা করার করেছিল করে ছাইটাই দিয়ে আবার একটা তাবিজ করে দেয়। এই তাবিজটা ততদিন তোমাদের কাছে রাখতেই হবে যতদিন ওনার গয়া থেকে ওনার না দেয়। তারপরে ওর বাড়ির লোক গিয়ে বেশ কিছুদিন পরে আর কি, প্রায় 1-1.5 মাস পরে বাড়ির লোক গিয়ে ওখানে পিণ্ড দিয়েছিল, কারণ ওরাও সেইভাবে থাকতে পারছিল না। তারপরে পিণ্ড দেওয়ার পর থেকে শান্তি, মানে তারপরে সেরকম কোনো ঘটেনি। এই ছিল ঘটনা। এরকম আমরা দেখি, মানে যখন ধরুন ট্রেনে করে আপনিও এলেন, আমরা যখন ট্রেনে করে কোথাও যাই, এরকম কিন্তু প্রচুর ইনসিডেন্ট হয়, প্রচুর ঘটে প্রচুর। আর তার মধ্যেও কিন্তু অনেকে এরকম মদ্যপ অবস্থায় বা নেশাগ্রস্ত কিছু অবস্থায় থাকেন। তার মানে এর থেকে কি বোঝা যাচ্ছে যে খুব কেয়ারফুল থাকতে হবে, খুব কেয়ারফুল থাকতে হবে, খুব কেয়ারফুল থাকতে হবে। আমি এই রিসেন্ট ঘটা একটা ছোট্ট একটা ঘটনা বলবো, একদম ছোট্ট ঘটনা। আমার এক স্টুডেন্টের সাথে ঘটেছে, মানে এক ছাত্রীর সাথে, এই মাস 3-3.5 মাস আগের ঘটনা। তা ও হচ্ছে ওর বাড়িতে একা থাকে। আচ্ছা, একা থাকে বলতে যে ওর মা আর ও, কিন্তু ওর মা কাজে বেরিয়ে যায়, একা থাকে দিনের বেলায়। আর ওর মাসি আর মাসির এই বনগায় থাকে হচ্ছে ওর মাসি আর মাসির মেয়ে, সেই দিন কি করতো, ওদের বাড়িতে ঘুরতে এসছে। আচ্ছা, এই 3-3.5 মাস আগের ঘটনা বলছি। তো ও বাড়িতে একা রয়েছে, আর ওই মাসি আর মাসির মেয়ে হচ্ছে ওই ঘুরতে এসছে সকালবেলা দিয়ে, কখন 11টা 11:30 এরকম নাগাদ ঘুরতে এসছে। এইবার আসার পরে ওই ওর মাসির মেয়েকে বলছে, তুই অনেকদিন পরে এসলি, বস, তোকে আমি একটু শরবত টরবত বানিয়ে দিই বলে ফ্রিজটা খুলেছে, খুলে ওখানে হচ্ছে এই ঠান্ডা জল ছিল, ঠান্ডা জলটা বের করেছে। এবার ঠান্ডা জলটা বের করার সময় দেখছে যে একটা বাটিতে মাছ রাখা রয়েছে। আচ্ছা, তা ও মাছের বাটিটা এক হাতে নিয়েছে, হাতে বলছে ও এসে মাছটা রান্না করবো, তাই এক হাত দিয়ে মাছের বাটিটা নিয়েছে, আর এক হাত দিয়ে ঠান্ডা জলটা নিয়েছে। এবার ঠান্ডা জলটা দেখার পরে তো ওকে ওই ওর বোন যে মাসির মেয়েটা এসে তার দিকে তাকিয়ে বলছে যে, কি তুই ঠান্ডা জল খাবি, তাকে আমি শরবত করে দেবো। এবার ও কোনো কথা বলছে না, ও বসে রয়েছে, কোনো কথা বলেনি। এবার ও এগিয়ে গেছে, সামনে এগিয়ে গেছে, সামনে এগিয়ে গিয়ে ও আবার বোতলটা দেখিয়ে বলছে ঠান্ডা জল খাবি। ওরা এক হাতে ওই মাছের বাটিটা ধরা, হট করে ওর ওই মাসির মেয়ে লাফ দিয়ে উঠলো খাটের উপরে উঠেই একদম সোজা ওই তোমার ছাত্রীটার গলা টিপে ধরলো হাত দিয়ে। হ্যাঁ, গলা টিপে, আর ভয়েস সব চেঞ্জ হয়ে গেছে। গলা টিপে বলছে যে আমার ওটা লাগবে না, আমার ওই বাটিটা দে বলে বাটিটা এক হাত দিয়ে কেড়ে নিয়েই সোজা বাথরুমে হয়ে গেছে। ওদের বাথরুমে কেড়ে বাটিটা নিয়ে, মানে তার যে মাসি সেই কোথায় ছিল? তার মাসি আবার বারান্দার ওই বাইরে ছিল। আচ্ছা, ওর ও ঘরে বসে রয়েছে আর ওর মাসি হচ্ছে বাইরে গেছে। এবং এবার কি হয়, ওরা হচ্ছে আশেপাশের লোকের সাথে পরিচিত থাকলে কেউ জিজ্ঞাসা করে যে কখন আসলে বা কে আসলে, ওই কথা বলছিল। আর এরা দুজন ঘরে ছিল। এবার সোজা বাটিটা নিয়ে বাথরুমে, আর ওর গলা চিপে ধরেছিল। এবার গলা তো তখন ছেড়ে দিয়েছে, ঢুকে গেছে বাথরুমে। এবার ও
মানে ওর আচমকা এরকম কি হলে কি হবে, ও তো থতমত খেয়ে যায়। থতমত ও বুঝে উঠতে পারছে না যে হলোটা কি। এবার বাটি নিয়ে এরকম ঢুকে গেল। এবার ও কি করলো, তারপর আস্তে আস্তে ওই বাথরুমের দিকে গেছে। বাথরুমের দরজাটা এরকম খুলেছে, খুলে দেখছে এরকম মেঝের মধ্যে 2 পা ছড়িয়ে বসে 2 হাত দিয়ে ওই বাটির মধ্যে যে কটা মাছ ছিল, মাছ নিয়ে এরকম 2 হাতে এরকম করে খাচ্ছে। এইভাবে জন্তু জানোয়ার খায় আর কি, কারণ কোনো সাধারণ মানুষ খেতে পারে না, ওইভাবে খাচ্ছে। তো ওই দেখে ও খালি বলছে যে তুই কি করছিস, এরকম কাঁচা মাছ খাচ্ছিস কেন। ওর মাথাতে তখনও ওটা আসেনি যে এটা কি হচ্ছে, প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা, মাথা কিছু ঢোকেনি। বলছে তুই কি করছিস বলে ওর কাছ থেকে বাটি এরকম করে নিতে গেছে। যে এরকম বাটি নিতে গেছে, ও আবার ওর দিকে এরকম করে তাকিয়ে আবার হাত দিয়ে ওর গলা চেপে ধরেছে। এইবার এত জোরে গলা চেপে ধরেছে কেউ ফেন্ট হয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে গেছে। সেই সময় আবার ওর ওই মাসি ঘরে ঢুকেছে। সেই সময় একটা গোঙারি মতো আওয়াজ হয়েছে, ওই আওয়াজ শুনে আবার ঢুকেছে মাসি। ঢুকের পরে দেখছো ওরকম ও পড়ে রয়েছে আর ও ওরকম মাছ খাচ্ছে, তখন ওটা মাছ খাচ্ছে। এইবার ওর মাসি ওই দেখে তখন, তারপরে তো ওই মেয়েটার আর কিছু বলতে পারেনি যে তারপরে কি হয়েছে। মেয়েটার যখন জ্ঞান ফিরেছে তখন দেখছে যে পাড়ার 2-1 ওরকম ওর ঘরে ঢুকে রয়েছে, আর মাসি ততক্ষণে তার মেয়েকে নিয়ে চলে গেছে। আচ্ছা, যে ওই কাজটা করছিল তাকে নিয়ে চলে গেছে, চলে সোজা বনগাঁতে কোন তান্ত্রিক, সেই তান্ত্রিকের কাছে এক তান্ত্রিকের কাছে নিয়ে গেছে। তান্ত্রিক নাকি সেই সময় বলেছে ওকে যে ও যখন ওই রেল লাইন ক্রস করে আসছিল এর বাড়িতে আসার সময় ও এক জায়গায় থুতু ফেলেছে। থুতু যখন ফেলেছে সেই থুতুটা নাকি কোন রকম আত্মার গায়ে পড়েছে। সে আবার ওর উপরে ভর করে ওর সাথে চলে এসছে। ওই ভর করে এসছে ঠিকই, এসে ওই মাছ দেখার পরে তখন ওই ওর যে আত্মার যে প্রবৃত্তিটা ওটা জেগে উঠেছিল। তারপরে ওর হয়েছে সেই তান্ত্রিক আবার একে অনেক কষ্টে নাকি ঝাড়ফুঁক করে করে নাকি, এটাই রিসেন্ট। আমাদের রেল লাইনটা কিন্তু সত্যি ভয়ানক, মানে কোথায় কে আছে। আর সবথেকে বড় কথা শুধু রেল লাইন বলে নয়, এখানে যে কোনো জায়গায় বলতে গেলে কোনো গাছ হয়ে গেল বা কোনো পার্টিকুলার জায়গা, আমরা তো আর জানি না সেই জায়গা সম্বন্ধে, তার ইতিহাস সম্বন্ধে। একদম। তো অনেক জায়গাতেই মানে এরকম প্রবলেমেটিক হয়, যদিও বা মানে এগুলো ঘটনাগুলো তো অসাধারণ ছিল। বাট তার থেকেও যেটা বেশি ভালো লাগলো আমার আপনার ঘটনাটা বলার ধরনটা, মানে আপনি খুব ভালো একজন স্টোরি টেলার। তো থ্যাংক ইউ, ধন্যবাদ এই স্টোরিটা আমাদের মানে লোকেদের সাথে শেয়ার করার জন্য, যদিও বা এটা রিয়েল ইনসিডেন্ট ছিল দুখানাই। একদম। তো বাট আপনি স্টোরি হিসেবে শুনেছেন, আমরাও স্টোরি হিসেবে একদম। তো দর্শকও যদি এইসবে না বিশ্বাস করে কোনো সমস্যা নেই, বিশ্বাস করতে হবে না, কিন্তু এটাকে একজন শুধু গল্প হিসাবে, হরর স্টোরি হিসাবে শোনো, কোনো অসুবিধা নেই। বিশ্বাস করলে এটা এমন একটা জিনিস যে যার সাথে যখন ঘটে সে ছাড়া এই জিনিসটা বিশ্বাস করা খুব মুশকিল। আমরাও বিশ্বাস করে উঠতে পারি না, আমরাও অন্য কারো ঘটনা বিশ্বাস করে উঠতে পারি না। আজ থেকে 50-60 বছর আগে কাউকে যদি আমরা বলতাম যে আমি এখানে বসে আমেরিকার লোককে দেখতেও পারবো, তার সাথে কথা বলতে পারবো, সে তো আমাকে পাগল বলবে। এখন তো সেটা কিছুই না। একটা বাচ্চাও একটা স্মার্টফোনে কি করছে, যে যেখানেই থাকুক সেখান থেকে কথা বলছে, দেখতে পাচ্ছে তাকে। তার মানে যতক্ষণ কিছু না ঘটে ততক্ষণ বিশ্বাস করতে পারে। নিজের সাথে যদি না ঘটে, যদি নিজের আশেপাশেকার কোনো মানে মানে বলতে পারি যেখানে উনি থাকেন তার আশেপাশেকার যদি কারোর সাথেও হয় তাও অনেকে বিশ্বাস, এটা অনেকটা ওই রকম যে বড় লোকেদের ফাইন্যান্সিয়াল প্রবলেম। একদম। কারণ এখন কিন্তু বড় লোকেদেরও ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে এই ক্রেডিট কার্ড নেয় এইসব জিনিসের জন্য। যাই হোক, তো আপনার এই ঘটনাটা তো আমার খুব ভালো লাগলো। আর আমি যখন আপনার সাথে কথা বলছিলাম বা আমরা আগে জানতে পেরেছিলাম আপনি নিউমেরোলজিও করেন, তো যদি আমি বলি যে এখনকার দিনে মানে এই যে হরর স্টোরি বা এরকম ভূতে ধরা বা এইরকম টাইপের যে ছায়া, এগুলো থেকে বাঁচার জন্য কি নিউমেরোলজিতে কিছু এরকম রয়েছে যেটা আমরা ইউজ করলে হয়তো এগুলো থেকে বাঁচতে পারি? একদম ওরা একটু বলুন তাহলে। এবার নিউমোলজি আমাদের এখানে কিছুটা অ্যাস্ট্রোলজি আর কিছুটা নিউমোলজি আমি বলছি। অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে যে এই যে কাউকে ভূত কেউ দেখতে পাবে বা কেউ যে অনুভব করতে পারবে, এটা তার ছকে থাকে। রাহু, কেতু, মঙ্গলের দশা অনুযায়ী, ঠিক আছে, এটা এক একজনের ছকে থাকে। সেই ছকে যার সবাই যেটা দেখতে পায় না বা সেটা কেউ সবাই অনুভূতিও করতে পারে না। এটা যদি কারোর ছকে থাকে তবে সেই অনুযায়ী সে হচ্ছে
এগুলো দেখতে পায় বা অনুভূতি করতে পারে, হুম। এবং ছকে থাকে, এটা বলে। এবার অনেকে রাশি বলে, রাশির যে হালকা রাশি, অ্যাকচুয়ালি রাশি হালকা টালকা ওরকম কিছু, ওটা কিছু হয় না, ঠিক আছে। এটা অ্যাস্ট্রোলজি, মানে যে অ্যাস্ট্রোলজি ওই ছকে থাকতে হয়। আর নিউমোলজিতে কি হয়, নিউমোলজিতে এবার কারো যেমন হচ্ছে 4, যদি কারোর 4 থাকে, যেমন হচ্ছে আমি জানতে পারলাম যে আপনার হচ্ছে মূলাঙ্ক হচ্ছে 4, ড্রাইভার নাম্বার আমরা বলি, সেটা 4, কেন 13, 13 মানে 4, আছে 1 আর 3 যোগ করলে 4 হয়। তা এরকম 4 যদি আবার কারো থাকে, মূলাঙ্ক যদি 4 হয়, তাহলে তার কিন্তু এগুলো অনুভূতি করার বা দেখার একটা প্রবণতা তার মধ্যে থাকবে বা আছে। 4 ছাড়া কি আর কারোর মধ্যে নেই? এটা 4-এর মধ্যে আছে। এবার 7, হুম। যার 7, কম বেশি 7, যাদের মূলাঙ্ক 7, কেতু ওটা, ওর আবার ঘর আছে, মুন্ডনী, তাদেরও কিন্তু এটা দেখার চান্স আছে, অনুভূতি করার বেশি আছে। এবার 1, 3 এদের একটু কম আছে এটা দেখার। 5 হচ্ছে এমন একটা ব্যালেন্স, একটা পুরো ব্যালেন্স, এটা পুরো ব্যালেন্স করে দেয়। 5 হচ্ছে সবচেয়ে ব্লেসড নাম্বার, আমরা যেটা বলি নিউমোলজিতে আমরা বলি 5 যার নেই তার সত্যি একটু খারাপ বিষয়। 5টা থাকা মানে যার আছে 5, আর 5 সত্যি সত্যি বলতে 50% লোকের 5 নেই, 50 কি 60% লোকেরই আমি 5 দেখতে পাই না। তা 5টা থাকলে ব্যালেন্স থাকে। আর 5-5-এর কোনো শত্রু নেই, তার মূল্যাঙ্ক হচ্ছে 5 হয়, তার অ্যাকচুয়ালি কোনো শত্রু থাকে না। নিউমোলজি অনুযায়ী শত্রু থাকে না, আজকাল শত্রু থাকে না এরকম তো বলা যায় না, কিন্তু নিউমোলজি অনুযায়ী শত্রু তার একদমই কম থাকে, যেহেতু সে ব্যালেন্স খুব করতে পারে, আর তারা খুব আকর্ষণীয় হয়, তারা খুব ভালো কথা বলতে পারে। যেমন এক যাদের হয়, তারা যেরকম খুব সুন্দর কথা বলতে পারে, তারা যদি কোনো এমন প্রফেশনে থাকে যেখানে তাদের বক্তৃতা মানে স্পিকিং পাওয়ার তাদের বেশ ভালো হয়, একেরও ভালো হয়, সেরকম 5 যারা হয় তারাও খুব আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ পায়, তাদের মধ্যেও এই পাওয়ারটা থাকে, কারণ তারা সব ব্যালেন্স করতে পারে। তাদের সাথে এই যে ভূত বা পেত এইটা কোনো বিষয় না, তারা পরিস্থিতি অনুযায়ী যদি তারা সেরকম সিচুয়েশনে পড়ে যায় সেই রকম, তাহলে সে অনুভব করতে পারে, কিন্তু ওরকম কোনো বিষয় না যে সে বেশি দেখবে বা অন্যদের থেকে, সে ওই সিচুয়েশন অনুযায়ী। কিন্তু এটা 4 বা 7-এর ক্ষেত্রে এটা কিন্তু মানে তাদের হচ্ছে যেখানেই থাকবে সেখানেই হ্যাঁ সে বুঝতে পারে, এটা তাদের মধ্যে একটা এক্সট্রা পাওয়ার। আর এটা শুধু আমার মনে হয় নেগেটিভ এনার্জিস নয়, পজিটিভ না, নেগেটিভ পজিটিভ, হ্যাঁ, আমরা যখন পজিটিভকে বিশ্বাস করবো সেরকম নেগেটিভকেও বিশ্বাস করতে হবে। আমরা অনেকেই আছি, যদি ভূতের কিছু বলি বা নেগেটিভ কোনো শক্তির কথা বলি, সে হাসতে শুরু করবে, কিন্তু সে আবার মন্দিরে যায়। তাহলে এটা দ্বিচারিতা। আমি আমার মতে এটা দ্বিচারিতা লাগে, যে সে পজিটিভটাকে বিশ্বাস করছে আবার নেগেটিভটাকে তাহলে বিশ্বাস করছে না, তোকে পজিটিভ বিশ্বাস করলে নেগেটিভও বিশ্বাস করবে, তাই না? নাহলে দ্বিচারিতা হয়ে যাবে, তাই না? নয় তুমি নয় হচ্ছে খ্রিস্ট, মানে কিছুই বিশ্বাস করো না, নইলে কিছু মানে সব নয় খ্রিস্ট, নয় অ্যাথিস্ট, অ্যাগনস্টিক না হয় ভালো। আর আমরা ম্যাক্সিমাম অ্যাগনস্টিক, অর্থাৎ বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে আমরা ঝুলে। মেন কথা হচ্ছে যেটা আমাদের ভালো লাগে আমরা সেটা বিশ্বাস করি, যেটা ভালো একদম। লাগে আমরা কি হয়, আমরা সিচুয়েশন অনুযায়ী নিজেদের ভালো লাগা, নিজেদের অ্যাডভান্টেজ অনুযায়ী আমরা হচ্ছে নিয়ে নিই। একদম। আমরা পরীক্ষার আগে বলবো যে ভগবান পাশ করিয়ে দাও, তারা তোমাকে বুঝাতে পারি। অর্থাৎ আমাদের কাছে এটা বাচ্চারা করে ঠিকই, বা এটা বাচ্চাবেলা থেকে তো আমাদের মনে রাখতে শুরু করে। তার মানে আমরা কি করি, আমাদের ইচ্ছা মতো, আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের গুরুত্ব অনুযায়ী, আর হিসাব মতো আমরাও বড়দের দেখেই শিখি, মানে বড়রাও কিন্তু তাই করে, মানে আমরাও যদি বড় হয়ে যাই তখন আমরাও তাই করব। যদি প্রপার কারো নলেজ না থাকে কোনো বিষয়, তাহলে তো সে দোল খাবি। হ্যাঁ একদম, তাই না? এবার একটা সরু বাঁশের যে সাঁকোগুলো থাকে, একদম সরু একটা বাঁশ দিয়ে একটা সাঁকো, গ্রাম অঞ্চলে যদি কোনো বাংলা মুভি দেখে থাকো, দেখবা আছে অনেক মুভিতে, যে একটা বাঁশের উপর দিয়ে যেতে হবে, বাস তাহলে থাকে না, ওই রকম বাঁশের উপর সবাই হাঁটতে পারবে না তো। তা ওখানে হাঁটতে গেলে তার একটা নলেজ লাগবে, মানে তার যে হাঁটার যে প্র্যাকটিক্যাল যেটা, সেটা সেই নলেজটা থাকতে হবে। এবার আমাকে যদি ফট করে বলে যে ওই বাঁশের উপর দিয়ে হাঁটতে, তাহলে আমাকে ভাবতে হবে যে পা কিভাবে ফেলতে হবে, আমি না জানলেই আমি ওখান থেকে পড়ে যাব। সেটাই, আমাদের নলেজটা তো ঠিক এরকমই, যে আমাদের নলেজ প্রপার যদি না থাকে তাহলে আমরা স্লিপ কাটবেই।
ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের তাই হয় যে যেহেতু আমাদের কোনো কিছু প্রপার নলেজ নেই, আমরা পজিটিভ এনার্জি বলি, নেগেটিভ এনার্জি বলি, অ্যাকচুয়ালি কি আমরা কি জানি? আমরা কি কিচ্ছু জানি? সেটাই হচ্ছে ব্যাপার। আমরা এত কম জানি যে আমরা তর্ক করার জায়গাতেই নেই, কিন্তু তাও করি, তাও করি। এটাই হচ্ছে প্রবলেম। এইসব বিষয়ে যে তর্ক যে করবো, আমরা জানি এত কম যে আমরা তর্ক করার জায়গাতেই নেই। আজকে যেটা নেই, কালকে যে সেটা হবে না, সেটা কোনো গ্যারেন্টি, সেটা তুমি গ্যারান্টি দিতে পারবে না। আর সবথেকে বড় কথা যে পজিটিভ এনার্জি মানেই যে সেটা আমার জন্য পজিটিভ, এমনও কিন্তু কোনো মানে নেই। না। মানে আমি ওই হিসাবে বলছি না, পজিটিভ মানে পজিটিভই হয়, কিন্তু যদি আপনি নিজেই নেগেটিভ হন তাহলে তো পজিটিভ আপনার সাথে নেগেটিভই করবে। একদম তো ব্যাপারটা হচ্ছে এগুলো। যাই হোক, আপনাদের এই নিউমেরোলজি নিয়ে কোনো এপিসোড লাগবে কিনা আমি আরেকবার জিজ্ঞেস করছি, রাখবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? লাগলে তাহলে আমরা কিন্তু এই বিষয়টা এপিসোড বানাতে পারি। আর সবথেকে বড় কথা হচ্ছে বিয়ের সিজনও আসছে, তো নিউমেরোলজি কিন্তু খুব অনেকেরই দরকার পড়তে পারে। আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান। আর ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর দুটো ঘটনা শোনানোর জন্য। আর প্রথম ঘটনাটা তো সত্যি অনেকটা অন্যরকম ছিল, আর সেকেন্ড ঘটনাটা কাইন্ড অফ মানে একটু আধটু টাচ ছিল, দুটোর মধ্যে একটা কানেকশন ছিল। তো আপনারা যখন, ওর জন্যই বললাম আর কি, কানেকশন ছিল বলেই বলে দিলাম। একদম একদম। তো আপনারা যখন রেল লাইন পার করবেন তখন একটুখানি ভেবে নেবেন যে কোথায় কি করছেন আপনি, আর আপনার হাতে কোনো নন ভেজ খাবার নেই তো, কারণ ওটাও কিন্তু হয়তো অ্যাট্রাক্ট করতে পারে। একদম। তো আজকের জন্য এতটাই। আপনাদের সাথে আবার দেখা হবে। যদি লাইক না করে থাকেন এখনো অবধি, লাইক করে দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাইপের একটা বাটন আসবে কমেন্ট সেকশনের একদম পাশে, ওটাকেও ক্লিক করতে একদমই ভুলবেন না। তো ধন্যবাদ, আবার দেখা হবে পরের এপিসোডে।